আজকের এই ক্লাসে তোমাদের এমন একটি জিনিস শেখাতে চলেছে যা তোমাদের অতি 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 প্রয়োজনীয় জিনিস। দেখো, সামনে পরীক্ষা খুবই কম সময় আছে তোমার হাতে। এখন আমরা ক নাম্বার প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্নগুলো কিন্তু পড়া অনেক কষ্ট হয়। আমরা নৈবেতিক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু কোনোভাবে পড়েই নেই। এবার প্রশ্ন হলো, এই যে সৃজনশীল একটি প্রশ্ন থাকে, এই সৃজনশীল প্রশ্নগুলো আসলে কিভাবে লেখা যায় আমি কিছুই ধরো পড়িনি, তারপরেও আমি এই সৃজনশীলে মোটামুটি এই 8 মার্কের মধ্যে আমি চাই যে আমি 6 থেকে 7 মার্ক যেন 100% পাই। তুমি যদি লেখা 100% তোমার লেখা সুন্দর হয়, তাহলে তুমি 8-এ 8ও পাবা আমাদের এই ট্রিক্সের সাহায্যে। তাই আমরা এমন একটি ট্রিক্স তোমাদের দেখাতে চলেছি। ধরো এখানে আমি একটি সৃজনশীল তুলেছি, যেটা 17 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো সৃজনশীলে মাদার তেরেসা সম্পর্কিত কিছু লেখা আছে। এখানে তোমরা এতটুকু দেখতে পাচ্ছ, যেটাকে আমরা উদ্দীপক বলে থাকি। এবং এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ লেখা আছে, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাত হোসেন রচনার রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করতে হবে। এবার বিষয় ধরো, আমি এই প্রশ্ন সম্পর্কে কিচ্ছু পড়ে নেই। আমরা ক নম্বর প্রশ্ন পড়ে নিচ্ছি, খ নম্বর প্রশ্ন পড়ে নিচ্ছি, মানে এক কথায় প্রশ্নগুলো পড়ে নিচ্ছি এবং কি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। এবার সমস্যা হলো, এই সৃজনশীল প্রশ্ন এতগুলো এত বড় বড় প্রশ্ন আসলে মনে রাখা কিন্তু সো টাফ ব্যাপার। তো আমরা যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, তাই এমন একটি ট্রিক্স খাটাবো যেন আগামীকালের যে তোমাদের পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষায় তুমি সৃজনশীল যদি কিছু নাও পড়ে থাকো, তাও তোমার পরীক্ষায় ভালো মার্ক আসতে বাধ্য থাকবে। তো দেখো, আমরা একটা সৃজনশীল কিভাবে লিখবো সেই বিষয়টা বলি। এখানে তুমি দেখতে পারছো অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে আসছে। আমরা একটা সৃজনশীল লেখার জন্য ধরো আমরা এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা করবো, ঠিক আছে? তারপর আমরা দেখবো খ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এন্ড আমরা এই ভিডিওর শেষের দিকে কিন্তু এটাও বলে দিব তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত এবং কিভাবে তুমি কমন পাবা। কেননা আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন বিষয়ে একবারে ডিটেইলিং এ আমরা বলতে চলেছি। তো দেখো, আমি এট ফার্স্টে আমি চলে যাবো আমরা এই ক নম্বর প্রশ্নটা কিভাবে লিখবো। তো ক নম্বর প্রশ্নে আমরা লিখবো প্রশ্নের লাইন, প্রশ্ন যে লাইনটা লেখা আছে আমরা প্রশ্নের সেই লাইনটা লিখবো। সাপোজ ধরো আমি এখানে যদি তোমাকে দেখাই, ধরো আমি ক নম্বর প্রশ্নের উত্তরটা করবো, তাহলে আমরা প্রথমে ক লিখবো। তো লিখলাম, এই প্রশ্নে যে লাইনটা লেখা আছে আমরা এটা পুরোটাই লিখে দেবো। যেমন ধরো, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাত হোসেন রচনায় রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা, ঠিক আছে, এই পুরোটা আমরা লিখে দিব তা। তার পরবর্তী কি দেখো, প্রশ্নের লাইন সম্পূর্ণ তুলবা, যতক্ষণ তোমার সময় লাগে প্রশ্নের লাইন তুলতে, যতটুকু তোমার জায়গা লাগে তুমি ঠিক ততটুকু প্রশ্নের লাইন তুলবা। তোলা শেষ হলে তুমি লিখবা লগি তা ব্যাখ্যা করা হলো। এবার অনেকে বলবা ভাইয়া অনেক ক্ষেত্রে তো তা ব্যাখ্যা করা নাও থাকতে পারে। এবার তুমি ধরো, আমি ধরো এই খ নম্বর প্রশ্নটা লিখলাম, ঠিক আছে? খ নম্বর কি লেখা আছে, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন অন্যান্য মানুষ, মন্তব্যটি বিশ্লেষণ করে। এখানে কিন্তু বিশ্লেষণ লেখা আছে। এবার আমরা এই প্রশ্নের ফুল লাইনটা তুলে দিলাম, তারপর লিখে দিলাম তা ব্যাখ্যা করা হলো। তাও কিন্তু 100% সঠিক, ঠিক আছে? তাই তোমাদের যে ধরনের যেই সৃজনশীল আসুক না, তুমি কিছু না পারলেও অন্তত এই কথাটা লিখে দিবা। প্রশ্নে যে লাইনটা আছে এটা হুবহু তুলে দিবা। এই পর্যন্ত ধরলাম, তোমার এখান থেকে এই পর্যন্ত লাগবে প্রশ্ন তুলতে, ঠিক আছে? তো প্রশ্ন তোলার পর তোমার যে কাজটা থাকবে, ঠিক আছে, এখান থেকে এখানে তুমি প্রশ্ন তুলে দিলা, তোলার পর দেখবা তা ব্যাখ্যা করা হলো বা তার নিম্নে ব্যাখ্যা করা হলো। এখানে নিম্নে কথাটা উল্লেখ নাই, তোমাকে এখানে তার নিম্নে ব্যাখ্যা করা হলো এই কথাটা লিখে নিতে হবে। তারপরে দেখো, এবার তোমাকে ট্রিক্স কাটাতে হবে, কারণ তোমাকে কিন্তু 8 মার্ক তুলতে হবে। 8 মার্ক তুলতে হলে 100% পারতে তো হবে। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে কি করবা, এখানে মুখস্থ কিছু লাইন তোমরা লিখবা, ঠিক আছে? এবার অনেকে বলবো যে ভাইয়া আমি তো কিছু পারি না জন্য এই ভিডিওটা দেখছি, তাই না? এবার হ্যাঁ, আমি এই বিষয়ে আসি। তুমি এই সৃজনশীল সম্পর্কে কিছুই জানো না। ধরো আমরা সৃজনশীল আসি, এই যে সৃজনশীলটা এই সম্পর্কিত তোমার কিছু পড়া নাই বা এই সৃজনশীলটা তোমার পড়া নাই। তবে এখানে দেখো, মাদার তেরেসা কিন্তু এই উদ্দীপক, আর এখানে আরেকজনের নাম লেখা আছে রোকেয়া সাখাত হোসেন। তুমি কোনো না কোনো প্রশ্নকে রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে পড়োনি? একবারে তো আর পড়া নাই এমন তো হতে পারে না, 2টা মাস সময় পেয়েছো, কিছু না কিছু তো পড়ছেই। এই রোকেয়া সাখাত হোসেন বিষয়ে দেখো তোমাদের নমুনা মডেলে ছিল, তারপর বাকি মডেলগুলোতেও কিন্তু প্রশ্ন ছিল যে রোকেয়া সাখাত হোসেন একজন অসাধারণ নারী। এই বিষয়ে তোমার যে লাইনটা মুখস্থ আছে, যে প্রশ্নের উত্তরটা তোমার মুখস্থ আছে, কোন প্রশ্নের কি উত্তর মুখস্থ আছে এইটা বড় কথা না। বড় কথা হলো তোমার মুখস্থ আছে তো রোকেয়া সাখাত হোসেনের বিষয়ে কিছু না কিছু তো মুখস্থ রয়েছে, কোনো না কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তো মুখস্থ রয়েছে। তো তুমি কি করবা, তোমার যেই সংক্ষিপ্ত প্রশ্নটা মুখস্থ রয়েছে তুমি এই বরাবর প্রশ্ন কি লিখতেছো এইটা পরের কথা, তুমি এই বরাবর ওই মুখস্থ লাইনগুলো দেখে লিখে দিবা। কারণ দেখো, যখন তুমি প্রশ্নে এই লাইনটা লিখবা যে হ্যাঁ তার নিম্নে ব্যাখ্যা করা হলো, স্যার ম্যাডামের একটা ধারণা যে হ্যাঁ তুমি মোটামুটি পারো, কিন্তু যখনই তুমি এখানে এসে তোমার কিছু মুখস্থ লাইন লিখবা রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে, উদ্দীপক না দিয়ে সরাসরি তুমি রোকেয়া সাখাত হোসেন বিষয়ে কিছু লিখছো, তার মানে ম্যাম কিন্তু ধরে নিবে বা স্যার কিন্তু ধরে নিবে হ্যাঁ ছেলেটা অনেক ভালো, পড়াশোনা করে এসেছে, নাইলে এত ভালোভাবে লিখতে পারতো না। তো তোমার বিষয়ে কিন্তু তার একটি ভালো ধারণা অর্জন করা হয়ে যাবে। এখন তারপরে আমরা কি করব, তারপরে
আমরা যা লিখবো হলো এই নিচে এসে এখানে কোনো আবার কেউ মুখস্থ লাইন লেখার পর আবার কেউ লিখে দিও না, ঠিক আছে? মুখস্থ লাইন বলতে মুখস্থ যা পারো তুমি ওই প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিবা। তারপর তোমাকে কাজ করতে হবে, এখানে উদ্দীপক লিখতে হবে। তাই আবার কেউ আবার উদ্দীপক লিখে তারপর উদ্দীপক লেখা শুরু করো না, তুমি সরাসরি এখানে উদ্দীপক লেখা শুরু করে দিবা। উদ্দীপকটা কি? দেখো এইখানে কিন্তু একটা উদ্দীপক রয়েছে, তাই না? যেমন মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। এখানে দেখো অনেকটা কিন্তু উদ্দীপক রয়েছে। তো তুমি কি করবা, এইখান থেকে তুমি উদ্দীপকটা তুলে দিবা। তারপরে তো এই মিলে মোটামুটি তোমাদের কিন্তু এই টোটাল যদি লিখতে চাও, এখান থেকে শুরু করে যদি সব লিখতে চাও, মোটামুটি তোমাদের 1 পেজ বা তার চেয়ে বেশি জায়গা লেগে যাবে। তো এর মধ্যে তোমাকে কিন্তু আসলে 1 পেজ একটা স্যার ম্যাডাম প্রথমে একটু দেখে নেয়, এন্ড প্রথম প্রশ্নটা ভালোভাবে হলে দ্বিতীয় প্রশ্নগুলো আর তেমন ভাবে দেখে না, কারণ তার কাছে কিন্তু অত সময় থাকে না। তো তোমরা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু তোমরা মার্কটা পেয়ে যাবা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারো। এবার অনেকে বলবো ভাইয়া তাহলে আমরা এই খ নাম্বার প্রশ্নগুলো কিভাবে লিখবো? ধরুন ক আপনি যেভাবে বললেন এভাবে লিখে দিলাম। এবার সর্বশেষ লাইনে দেখো এখানে একটা কথা মিসিং আছে, এই উদ্দীপক লাইনের পরে আরেকটা লাইন তোমাকে লিখতে হবে নিচে, ঠিক আছে? তো লাইনটা কি লিখবা এখানে কিন্তু সেইটা আসলে হয়তো আমি টাইপিং মিস্টেক করেছি। তো এখানে তোমাকে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটাকে সাজিয়ে লিখতে হবে প্রশ্ন লাইনটাকে। যেমন ধরো এখানে লেখা আছে অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাত হোসেন রচনায় রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো। তো আমরা এই জায়গার লাইনটা কিভাবে সাজিয়ে লিখবো? আমরা লিখবো অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাত হোসেন কি পরস্পর সমান্তরাল। এই লাইনটাকে সাজিয়ে লিখবো যেন প্রশ্ন আকারে না মনে হয়। অবশ্যই এই উদ্দীপকের নিচে এইখানে মানে উদ্দীপক লেখা শেষ হয়ে গেলে তুমি এখানে এই লাইনটা লিখে দিবা। এই লাইনেই কিন্তু তোমার ফিনিশিং টাচ, কারণ ফিনিশিং এ যদি ম্যাম যা দেখে যে উদ্দীপক লিখেছো খালি উদ্দীপক, তাহলে কিন্তু সেখানে মার্ক কাটবে, ঠিক আছে? আর প্রথমটা যদি তুমি কাটা খাও তাহলে মনে করবা যে পরের সবগুলো তোমার কাটা, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ধরো 2 নম্বর প্রশ্ন লিখবো অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন মানুষ, অনন্য ব্যাখ্যা করো। তো আমরা কি করবো, আমরা এই সম্পর্কে এই মডেল অনুসারে লিখবো। প্রথমে এই প্রশ্নের লাইন লিখে দিব যে উদ্দীপকের মাদার তেরেসা রোকেয়া সাখাত হোসেন ভিন্ন ভিন্ন মানুষ, তার নিম্নে ব্যাখ্যা করা হলো। এবার মাদার তেরেসা সম্পর্কে আমরা অলরেডি রোকেয়া সাখাত হোসেন বিষয়ে একটা লাইন মুখস্থ ছিল, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখন কি হয়, যদি রোকেয়া সাখাত হোসেন বিষয়ে আর কোনো প্রশ্ন তোমার মুখস্থ থাকে ওই একটা ব্যতীত, তাহলে তুমি এখানে লিখে দিবা। আর এবার আমি মনে করলাম যে তোমার কোনো মুখস্থ নেই, ভুলবশত ওই একটাই মুখস্থ ছিল, তখন তোমরা করবা কি, এই যে মুখস্থ লাইন তুমি যেটা লিখেছো এইখানে, হ্যাঁ, এই লাইনটাকে তোমরা এই নিচে লিখবা, ঠিক আছে? মানে উদ্দীপকের জায়গায় লিখবা, আর এই উদ্দীপক যেখানে লিখবা এইটা নিয়ে এসে উপরে লিখবা, ঠিক আছে? মানে জাস্ট স্থানান্তর করে দিবা, এইটাকে নিচে লিখবা আর এই নিচেরটাকে কি করবা, উপরে লিখে দিবা। তাহলে কিন্তু তোমাদেরকে মোটামুটি একটা ভালো মার্ক বা অর্জন করার মতো হয়ে যাবে। আর তারপরে শেষে আবার এই লাইনটাকে সাজিয়ে দিবা, যেমন কি অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ। এতটুকু লিখলে কিন্তু হয়ে গেছে, প্রশ্ন সাজানোই রয়েছে। তো এইভাবে লিখলে কিন্তু তুমি 8 এর মধ্যে 7 মার্ক অবশ্যই পাবা। এবার আসি যে আগামীকাল তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, তারা তোমরা পরীক্ষায় কি কি পড়বা। দেখো সবাই প্রশ্নপত্রের জন্য রয়েছে, তোমরা সবাই জানো যে প্রত্যেকটা স্কুল ভিন্ন, তাই প্রশ্ন কিন্তু ভিন্নই হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে যাদের পরীক্ষা বাংলা পরীক্ষা রয়েছে তারা মডেল মানে স্পেশাল মডেল 1, 2 এবং 3 এইটা 3টা পড়বা। সবার আগে তো তুমি আগে পাস মার্ক তুলবা। তো পাস মার্ক তোলার সবচেয়ে বড় ট্রিক্স আমি তোমাদের জন্য বলে দিব। সবার আগে এই 3টা মডেলের যেই প্রথম 25টা প্রশ্ন আছে, অর্থাৎ তোমার ধরো এক কথায় প্রশ্ন যেটা আছে, নৈবেদিক প্রশ্ন আছে, এই 3টা মডেলের ওগুলো পড়ে নাও। তারপরে তোমার যেরকম ধরো তারপরে তুমি কি পড়বা, তারপর তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নাও, তাহলে তোমার মোটামুটি হয়ে গেল। তারপরে তুমি এই যে এইভাবে আমরা যেভাবে বললাম সেভাবে 2-1টা প্রশ্ন প্র্যাকটিস করো, দেখবা মোটামুটি তোমার সৃজনশীল লেখা হয়ে যাবে। ইংরেজি যারা আছে তাদেরকে আমি বলবো মডেল 1, 2, 3 এটা একবারে হুবহু পড়তে, একবার 100% হবো। এছাড়াও এই বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র অলরেডি চলে আসবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা 7টার আগে আপলোড দেওয়ার, ঠিক আছে? তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবা। যাই হোক, আশা করি তোমরা এই সম্পূর্ণ প্রশ্নের এই ট্রিক্সটা বুঝতে পেরেছো যে তুমি কিছু না পড়েও কিভাবে সৃজনশীল লিখতে পারবা সেই বিষয়টা তোমার ধারণা রয়েছে। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।